ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আজকে আমাদের টপিকটা হচ্ছে অধ্যায় 4, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। তো আমরা শেষ করতে পারি নাই, ওখানে আমাদের কিছু গাণিতিক সমস্যা নিয়ে শুরু করছিলাম। এখন আজকে বইয়ে কিছু গাণিতিক সমস্যা পড়বো, তারপরে সমস্যা পড়বো, বিভব শক্তি পড়বো, তারপর সংরক্ষণশীলতার সূত্র পড়বো। ঠিক আছে, একটু বইতে দেখো, আমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো, হ্যাঁ আমি আনছি। দেখো সব বইতে একটু দেখো। এক্সাম্পল আমরা কত ক্লাস পর্যন্ত কি জেনেছি? কত ক্লাস পর্যন্ত জেনেছি যে বিভব শক্তি সমান জানি ইপি সমান এমজিএইচ, আর গতি শক্তি সমান আমরা জানি ইকে সমান হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, জানি আমরা জানি যে ইকে সমান হবে যে হাফ এম ভি স্কয়ার, আর আমরা জানছি যে ইপি সমান ছিল এম জি এই সাথে আমরা মনে করব। দেখো একটু প্রশ্ন খেয়াল করি কি বলছে। 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এই বলছে বস্তুটির গতিশক্তি নির্ণয় করতে, মানে গতিশক্তি কত সেটা দেখাতে বলছে, মানে যে হাফ এম ভি স্কয়ার কত সে মানটা বের করতে বলছে এ তে। আর বি তে কি বলছে 20 সেকেন্ড পর গতিশক্তি কত, আর সি তে বলছে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত হবে। ঠিক আছে, একটু আমরা ব্যাক করে আসি অল্পে। কি বলছে আমাদের 10 কেজি ভরে একটি বস্তুর উপর, ঠিক আছে, একটি বস্তু দেওয়া আছে যার ভর হচ্ছে 10 কেজি। ঠিক আছে, যার উপরে কতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হচ্ছে? 10 সেকেন্ড যাবত। এই 10 সেকেন্ড যাবত তার উপর বল প্রয়োগ করা হচ্ছে। এই বল প্রয়োগটা হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, 10 সেকেন্ড পর 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখন এর উপরে কত বল প্রয়োগ করা হচ্ছে? এর উপরে বল প্রয়োগ করা হচ্ছে 10 নিউটন। 10 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদেরকে কত কি বের করতে বলছে? আমাদের কত বের করতে বলছে বস্তুটির গতিশক্তি কত, মানে বস্তুটির বের করতে বলছে গতিশক্তিটা কত, মানে ই কে এর মান। আমরা ই কে কেন বলতেছি? কত ক্লাসে বলছিলাম ই কে এজন্য বলতেছি যে স্যার আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। হয়ে যাচ্ছে না। হ্যাঁ স্যার। এখন দেখো তো। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে গতিশক্তি আমাদেরকে বের করতে বলছে। গতিশক্তি সমান আমরা জানি ই কে। ই কে কেন বলতেছি? ই মানে হচ্ছে এনার্জি, কে মানে হচ্ছে কাইনেটিক, মানে গতিশক্তিকে কাইনেটিক এনার্জি বলে। তাহলে গতিশক্তি সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদেরকে হাফ এম ভি স্কয়ার মান বের করতে বলছে। তো যদি আমি হাফ এম ভি স্কয়ার মান বের করতে হয় তাহলে আমাদের এম এর মান জানা লাগবে আর ভি এর মান জানা লাগবে। তাহলে আমাকে দেখো তো এখানে কিসের মান জানা আছে? অবশ্যই এম এর মানটা জানা আছে, আমার কাছে ভি এর মানটা জানা নেই। তাহলে আমরা ভি এর মানটা বের করতে হলে কি করতে হবে? আমাদের ভি এর সূত্রটা আছে ভি সমান, আচ্ছা আমি একটু এপাশে লিখি, ভি সমান ইউ প্লাস 80।
তাহলে আমি এই সাহায্যে বি এর মানটা আগে অগ্রিম বের করব। তাহলে দেখো এই বি এর মান যদি বের করতে চাই তাহলে আমাকে ইউর মান জানা থাকতে হবে, এ এর মান জানা থাকতে হবে, টি এর মান জানা থাকতে হবে। একটু দেখো তো উদ্দীপকে বস্তুটাকে যখন আমি বল প্রয়োগ করতেছি এর আগে কোনো আদিবেগ ছিল না, সেজন্য এখানে আদিবেগ হবে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি ইউ মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে আমার কাছে এ এর মানটা কোথাও দেওয়া নেই, কিন্তু টি এর মানটা দেওয়া আছে। তাহলে আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করার আগে তার আগে আমাকে এ এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটা কিভাবে বের করবো? আমরা এই সম্পর্কিত সূত্র হচ্ছে যে এফ সমান এম এ। তাহলে আমরা জানি যে এ সমান হবে এফ বাই এম, ঠিক আছে। এখন দেখো এর মানটা বের করতেছি। এফ কত? 10 নিউটন। এম কত? 10 কেজি। হবে 1 এম এস ইনভার্স 2, ঠিক আছে। আমরা এই মানটা পাইছি। এখন এই মানটা এখানে বসাই দিব। তাহলে 1 ইনটু টি এর মান কত ছিল? 10 সেকেন্ড। তাহলে কত হবে? 10 এম এস ইনভার্স 1। তাহলে ভি এর মানটা পেয়ে গেছি। যেহেতু আমি ভি এর মানটা পেয়ে গেছি তাহলে আমি সরাসরি এখন এখানে মানটা বসাই দিই। ভি এর মান হাফ, এম মানে হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 10 স্কয়ার, ঠিক আছে। আমরা এখন ক্যালকুলেট করে দেখি কি আসে। 0.5 ইনটু 10 ইনটু 10 স্কয়ার, ঠিক আছে। কত আসছে? 500, 500। তাহলে এটা মান কত আসে? ইকের মান বা গজযুক্তি মান 500। তাহলে আমি একক কত দিব? জুল দিব, 500 জুল, ঠিক আছে। আমি একটু প্রশ্নটা আবার বলতেছি। একটা বস্তু দেওয়া আছে যার বস্তু ভর হচ্ছে 10 কেজি, যার উপর 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত, মানে কন্টিনিউয়াস 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হচ্ছে। আমাদেরকে বের করতে বলছে গতি শক্তিটা কত। আমরা জানি গতি শক্তি সমান ই কে সমান হাফ এম বি স্কয়ার। তাহলে আমাকে এই হাফ এম বি স্কয়ার মান বের করতে হলে এম এর মান জানা থাকতে হবে, ভি এর মান জানা থাকতে হবে। তো আমি এই প্রশ্ন থেকে এম এর মান জানা আছে, কিন্তু ভি এর মানটা জানা নাই। তাহলে ভি এর মানটা বের করতে হলে আমাকে প্রথমে ভি একটা সূত্র লিখছি, ভি সমান ইউ প্লাস এটি। তো এই সূত্র লেখার পর আমরা দেখলাম যে এখানে ইউর মান জানি, যেহেতু এটা আদিবেগ শূন্য। টি এর মান জানি, কিন্তু আমরা এ এর মান জানি না। সেজন্য আমরা আগে এ এর মান বের করতে হবে। এ এর মান বের করতে হচ্ছে এফ সমান এম এ ফর্মুলা দিয়ে। তাহলে এফ সমান এম এর থেকে আমরা এ মান পাচ্ছি। এ মান পেয়ে সেখান থেকে এর মানটা এখানে বসাচ্ছি, তারপরে ভি এর মান এখানে বসাচ্ছি। তাহলে প্রথমে অঙ্কের স্টেপটা, প্রথমে স্টেপ হচ্ছে 1 এ এর মান বের করা, স্টেপ 2 ভি এর মান বের করা, এবং স্টেপ 3 ভি এর মানটা এখানে বসিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা গতিশক্তি মানটা পেয়ে গেছি। এবার দেখো একটু আমরা বই একটু দেখি, বই থেকে তাকায়, ঠিক আছে। দেখো এখন বইয়ে আমাদের এর মানটা পেলাম, ঠিক আছে, এর মানটা পেয়ে গেছি। এবার আসলে আমাদেরকে বি কি বলছে? বি বলছে যে 20 সেকেন্ড পরে, সরি 20 সেকেন্ড পরে গতিশক্তি কত। একটু খেয়াল করো, 20 সেকেন্ড পরে বলছে। আমাদের প্রশ্ন দেওয়া আছে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হচ্ছে, আর প্রশ্ন বের করতে বলছে 20 সেকেন্ড পরে গতিশক্তিটা কত, ঠিক আছে। একটু দেখো আমরা কিভাবে করি এটা। আমাদেরকে খতে বের করতে বলছে আমাদের খতে বের করতে বলছে 20 সেকেন্ড পর গতি শক্তিটা কত হবে। একটু প্রশ্নের দিকে তাকায়, আমরা প্রশ্নের মধ্যে বলা আছে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের বলটা প্রয়োগ করা হচ্ছে। তাহলে 10 সেকেন্ড পরে কিন্তু বলটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাই না? তো যদি 10 সেকেন্ড পর্যন্ত বলটা বন্ধ করে দেওয়া হয় তাহলে 20 সেকেন্ড পর্যন্ত, মানে বাকি 10 সেকেন্ড এই এখানে যে বেগটা দেওয়া পরে বন্ধ ছিল সে বেগটা নিয়ে কন্টিনিউয়াস যাবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানকে এই পয়েন্টে যখন বলটা দেওয়া বন্ধ করে দিবে, যে বেগ থাকবে বল বন্ধ করে দেওয়ার পরে সেই বেগ নিয়ে বাকি 10 সেকেন্ড যাবে। কথা ক্লিয়ার? আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। আমাকে বলছে 20 সেকেন্ড পর গতি শক্তিটা কত হবে, ঠিক আছে। তো দেখো এই 10 সেকেন্ড পরে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বল প্রয়োগটা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং বন্ধ করে দেওয়ার পরে বাকি 10 সেকেন্ড বন্ধ করে দেওয়ার পর যে বেগটা পাবো সেই বেগটাই কন্টিনিউয়াস চলবে। তোমরা দেখো একটু বইয়ের মধ্যে কি বলছে, দেখো কি বলছে।
10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হবে, এরপরে ত্বরণ নেই। কথাটা কি বুঝছো? দেখো 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হবে কেন? কারণ 10 সেকেন্ড পর্যন্ত আমি বল প্রয়োগ করতেছি, ওই যে 10 নিউটন বল প্রয়োগ করতেছি 10 সেকেন্ড পর্যন্ত, সেজন্য বলছে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হবে, এরপর ত্বরণ নেই। এরপর ত্বরণ নেই কেন? কারণ 10 সেকেন্ড পরে গিয়ে দেখো 10 সেকেন্ড পরে গিয়ে কিন্তু তুমি আর ইয়েটা পাচ্ছ না, ত্বরণটা পাচ্ছ না কেন? বল দেওয়াটা বন্ধ করে দিচ্ছে। সেজন্য বেগ অপরিবর্তিত আছে, 20 সেকেন্ড পরে গতিশক্তি একই থাকবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার আসো সি তে কি বের করতে বলছে। সি তে বলছে যে 20 সেকেন্ড বল প্রয়োগ তাহলে গতিশক্তি কত? দেখো যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে কি রকম হবে? তার মানে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে বল প্রয়োগ করা হয়েছে শুধুমাত্র 10 সেকেন্ড পর্যন্ত। এখন বলছে যে না, যে পুরো 20 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের গতিশক্তিটা কিরকম হবে? তাহলে প্রথমে ছিল 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ, এখন আমাকে বের করতে বলছে পুরো 20 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করলে তার গতিশক্তিটা কিরকম হবে। ঠিক আছে, তাহলে একটা আমরা দেখি। দেখো প্রশ্নটা একটু কি ছিল? প্রশ্নটা ছিল যে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত, কিন্তু আমাকে সি তে বের করতে বলছে যে আমি যদি এই বল প্রয়োগটা 20 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করি, মানে টানা 20 সেকেন্ড যদি বল প্রয়োগ করি, তাহলে কি বের করতে বলছে? গতিশক্তি কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন 20 সেকেন্ড পর্যন্ত আমার বেগটা কত সেটা বের করতে হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে v সমান u প্লাস 80। ঠিক আছে, তাহলে আদি বেগ ছিল ইজ ইকুয়াল টু 0। ত্বরণ মানটা আমরা আগে কত পেয়েছিলাম মনে আছে? ত্বরণ মানটা আমরা আগে পেয়েছিলাম যে 1। ঠিক আছে, 1 ইনটু কত সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করতে বলছে? 20 সেকেন্ড, তাহলে কত হবে? 20 mh ইনভার্স 1। তো আমাকে বের করতে বলছে গতিশক্তিটা কত। তাহলে গতিশক্তি সমান আমরা জানি ই কে সমান হাফ mv স্কয়ার। তাহলে হাফ m হচ্ছে 10, v মান কত? 20 স্কয়ার। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করি কত আসে। ক্যালকুলেট করলে আমাদের আসবে যে 0.5 ইনটু 10 ইনটু 20 হোল স্কয়ার। তাহলে আমাদের আসে যে 2300 জুল, মানে 2000 জুল। তার মানে আমরা বুঝতেছি যে 10 নিউটনটা যদি 20 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়, তাহলে তার গতিশক্তিটা হচ্ছে 2000 জুল। আর আমাদের এতে ছিল যে 10 সেকেন্ড পর্যন্ত যদি তোমার গতিশক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে ছিল 500 জুল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যত সময় যাচ্ছে তত গতিশক্তির পরিমাণটা বাড়তেছে। ঠিক আছে, তাহলে আমরা আসি এবার নেক্সট বইয়ের উদ্দীপকে। প্রশ্নটা একটু দেখি। দেখো এখানে কি বলা আছে একটু খেয়াল করি আমরা। বলছে যে 10 কেজি ভরের বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে 800 জুল। বস্তুটির বেগ কত? একটু খেয়াল কর। তাহলে এখানে যে 800 জুলটা দেওয়া আছে, এটা কিসের মান? এটা আমরা বলতে পারি গতিশক্তির মান, মানে ই কে এর মান। ঠিক আছে, আর এখানে 10 কেজি যেটা দেওয়া আছে সেটা কিসের মান? এম এর মান। আমাকে বের করতে বলছে বস্তু বেগ। ফিজিক্সে ম্যাথ করার সময় একটু খেয়াল করবা যে উদ্দীপকে কি দেওয়া আছে সেগুলো একটু আলাদা করে লেখা। তাহলে আমাকে উদ্দীপকে এম এর মান দেওয়া আছে, ই কে এর মান দেওয়া আছে, আমাকে বের করতে বলছে বস্তুর বেগ কত। তাহলে আমরা সূত্র অনুসারে জানি যে হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এটা কিসের সূত্র? ই কে সূত্র। ঠিক আছে, ই কে সমান হাফ এম ভি স্কয়ার। একটু দেখো তো, তাহলে আমাদের উদ্দীপকে কি মান দেওয়া আছে? উদ্দীপকের মান দেওয়া আছে, ই কে মান দেওয়া আছে, আর এম এর মানটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে এই ভি স্কয়ারের মানটা বের করতে হবে, মানে ভি এর মানটা বের করতে হবে। তাহলে পাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে আমরা দেখি একটু করে দেখি বই একটু বই দেখি।
তোমরা কি আমাকে অঙ্কটা এখনই করে দিতে পারবে? দেওয়া আছে m সমান 10 কেজি আর গতিশক্তি মান দেওয়া আছে 80 জুল। আমাকে বের করতে বলছে বস্তুর বেগটা কত। তাহলে আমরা জানি যে e কে সমান হাফ mv স্কয়ার। একটু মনে রাখবা, আমি এখানে বারবার ই কে ইউজ করতেছি। তোমাদের বইতে কিন্তু গতিশক্তিকে প্রকাশ করা হচ্ছে টি দ্বারা, তোমরা যে কোনো একটা ইউজ করলে চলবে, ঠিক আছে? তাহলে ই কে সমান হাফ mv স্কয়ার। তাহলে আমার কাছে ই এর মান দেওয়া আছে কত, 80 জুল, হাফ এম এর মান দেওয়া আছে 10 কেজি। আমাকে বের করতে হবে ভি এর মান, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে আলাদা করে দাও, এ 80 এদিকে আসলে তোমার গুণ হবে ডিভাইড বাই 10 ভি স্কয়ার, ঠিক আছে? একটু দেখি কত আসে। 80 ইন্টু 2 ডিভাইড বাই 10, ঠিক আছে? 16। তাহলে ভি স্কয়ার এর মান আসতেছে এদিকে 16, ভি এর মান আসতেছে √16, ভি সমান আসতেছে 4, ঠিক আছে? এম ইজ ইনভার্স 1। দেখো আমি এই লাইন থেকে এই লাইনটা কিভাবে করছি একটু খেয়াল করো। এখানে তোমার হাফ ছিল, এবার আসলে গুণ হবে, এজন্য উপরে আসছে 10। এখানে গুণ আঘাত ছিল, এখানে কি হবে ভাগ। তাহলে 80 কে এই পুরোটাই ক্যালকুলেট করলে আসতেছে 16, আর 16 কে রুট ওভার করলে আসতেছে 4। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে বি এর মানটা কত হবে, বি এর মানটা হবে 4 এম ইজ ইনভার্স 1, ঠিক আছে? এই ছোট ছোট ম্যাথ গুলো আমরা আসলে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। অতএব তোমরা বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে আমরা বিভব শক্তি নিয়ে গত ক্লাসে আলোচনা করছি। বিভব শক্তিকে আমরা জানি যে ই পি সমান হচ্ছে ইপি সমান হচ্ছে যে কি এম জি এইচ, মানে গতিশক্তি হচ্ছে এম জি আর হচ্ছে এইচ, ঠিক আছে? এটা হচ্ছে বিভব শক্তির সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা নেক্সট আরটা দেখি। দেখো এখানে কি বলা আছে যে 10 কেজি ভরে একটি বস্তুকে, একটু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু খেয়াল করো। খেয়াল করো কি বলছে, 10 কেজি ভরের একটি বস্তুকে 10 এম এস ইনভার্স 1 বেগে উপর দিকে ছুড়ে দিলে কত উপরে উঠবে? প্রশ্নটা আবার দেখি কি বলছে, 10 কেজি ভরের একটি বস্তুকে এত বেগে উপর দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি কিভাবে করে বোর্ডে আসি আমরা। প্রশ্ন ছিল যে 10 কেজি ভরের একটি বস্তুকে, একটু খেয়াল করো, 10 কেজি ভরের একটি বস্তুকে, মানে একটি বস্তু দেওয়া আছে, বস্তু বল হচ্ছে 10 কেজি। তাহলে 10 কেজি ভরের বস্তুকে উপরের দিকে, উপর দিকে কি বলছে, উপরের দিকে কত বেগে 100 এম এস ইনভার্স 1 হারা উপর দিকে নিক্ষেপ করা হলো। তাহলে আমাদের বের করতে বলছে কি এটা কত উপরে উঠবে, মানে এই বস্তুকে উপর দিকে নিক্ষেপ করার পর কত উপরে উঠবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এটাকে 100 বেগে উপর দিকে নিক্ষেপ করতেছে, তাহলে এটা হচ্ছে তার আদিবেগ, ঠিক আছে? এটা তার আদিবেগ। তাহলে একটু দেখো তো, আমি যখন একটা বস্তুকে উপর দিকে একটা বেগে নিক্ষেপ করব, উপরের দিকে যত যাবে তার বেগের মান বাড়বে নাকি কমবে? আমাকে একটু বলো তো যারা আছো। আমি বস্তুটাকে যখন একটা বেগে উপর দিকে নিক্ষেপ করব, উপরের দিকে যাওয়ার সময় যত সময় যাবে তত বেগের মান বাড়বে নাকি কমবে? পারবে। একটু ভেবে বলো। কোন একটা বস্তুকে আমি যখন উপর দিকে একটা বেগে নিক্ষেপ করবো, ধরো আমি 100 বেগে নিক্ষেপ করলাম, 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর, মানে যত সময় বাড়বে এই বেগের মানটা কি 100 থেকে বেশি হবে নাকি 100 চেয়ে কম হবে? যারা আছো তারা একটু বলো। কম হবে স্যার। কম হবে। কেন কম হবে? কারণ তুমি এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছো, সেজন্য প্রতি সেকেন্ডে তার বেগের মানটা কমে থাকবে। তাহলে কমতে কমতে একটা পর্যায়ে এসে তার বেগের মান কি হবে? 0। কথাটা বুঝছো? 0 হবে। তাহলে যখনই তার বেগের মানটা 0 হবে, ঠিক তখনই সেই বস্তুটা পড়তে শুরু করবে।
কথাটা বুঝে গেছে? তাহলে আমরা বলতে পারি যখন তার শেষ বেগ 0 হবে তখনই সে বস্তুটা পড়তে শুরু করবে। তাহলে ভূমি থেকে তার উপর পর্যন্ত বেগ যত পর্যন্ত 0 হবে ততটুকু হচ্ছে বস্তুটা উপর দিকে উঠবে, সর্বোচ্চ উচ্চতা। আমি কি বুঝতে পারছি নাকি আবার বলবো? আমরা একটা আবার দেখি। একটা বস্তু দেওয়া আছে যার ভর হচ্ছে 10 কেজি, যাকে উপরের দিকে 100 বেগে নিক্ষেপ করা হলো। আমাকে বের করতে বলছে এই বেগ নিয়ে সে কতটুকু উপরে উঠবে। তাহলে সে ততটুকু উপরে উঠবে যখন পর্যন্ত তার ভি মানটা কি হবে, 0 হবে। কেন? আমরা জানি যে যত উপরের দিকে যাবে বস্তুর বেগের মান ততই কমবে। তো কমতে কমতে একটা পর্যায়ে 0 হবে। যখন সে 0 হবে তখনই হবে তার সর্বোচ্চ উচ্চতা। কেন? এরপরে সে বস্তুটা পড়তে শুরু করবে। তাহলে আমরা বলতে পারি যে আদি বেগ এখন এই জায়গা হচ্ছে 100 আর এখানে হচ্ছে কত, 0। তাহলে কত উপরে উঠবে আমাদের বের করতে হবে h এর মান। ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা ইউজ করতে পারি h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। ঠিক আছে? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে h এর মান বের করা। দেখো তো আদি বেগ কত ছিল? আদি বেগ হচ্ছে 100। আচ্ছা, আমরা এই সূত্রটি ইউজ করলে একটা সমস্যা হবে কি, এখানে আমাদের কাছে টি এর মান জানা নেই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। আমরা সূত্রটা ইউজ করব, দেখো এই সূত্রটা ইউজ করি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2g h। দেখো তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে h এর মান নির্ণয় করা। তো দেখো আমাদের কাছে শেষ বেগ দেওয়া আছে এই যে 0। দেখো 0 কিন্তু শেষ বেগ তোমাদের প্রশ্নে কথা বলা নাই। আমি 0 কেন ধরলাম? কারণ আমরা জানি যে বস্তুটা যখনই বেগ 0 হবে তখনই সে পড়তে শুরু করবে, আর ততটুকু পর্যন্ত তার সর্বোচ্চ উচ্চতা হবে এই বেগে। সেজন্য আমরা বলতে পারি যে বেগের মান এই জায়গায় 0। আচ্ছা, তাহলে এখানে শেষ বেগটা 0 জানি আমরা। আদি বেগ তো প্রশ্নে দেওয়া আছে 100, স্কয়ার করলাম 2 ইনটু জি মান আমরা জানি 9.8 ইনটু h। একটু একটা খেয়াল করছো যে আমরা এখানে মাইনাস দিছি কেন? যেহেতু বস্তুটা বলের অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, সেজন্য এখানে কি আসছে, মাইনাস। আচ্ছা, তাহলে 0 আসতেছে, 100 কে আমরা স্কয়ার করি তাহলে কত হবে 9.8 ইনটু 2 কত আসবে 19.6 h। ঠিক আছে? তাহলে এটাকে এ পাশে আনো, মাইনাস 10,000 আর 19.6 h। ঠিক আছে? এটা বুঝছো যে এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এটা প্লাস ছিল, এটা কি হবে মাইনাস। এখন মাইনাস 1 দ্বারা গুণ করি, মাইনাস 1 দ্বারা গুণ করলে এটা মাইনাস ছিল প্লাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে। তাহলে আমি সরাসরি এভাবে লিখতে পারি 19.6 h সমান 10000। ঠিক আছে? h সমান লেখা যায়, এটা আসবে নিচে 19.6 আর উপরে 10,000। তাহলে ভাগ করো, 10,000 ভাগ 19.6। ঠিক আছে? আস্তে আস্তে 510.20 মিটার। ঠিক আছে? তাহলে বস্তুটা উপর দিকে উঠবে তোমার কত, 510.20 মিটার। তার মানে আমি জানি যে কোন একটা বস্তুকে যদি 100 বেগে উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে তার উচ্চতা হবে যে 510.20 মিটার উচ্চতায় উঠবে। ঠিক আছে? এইটা কে বুঝো না একটু আমাকে বলো, সব বুঝছো? আচ্ছা, যদি সবাই বুঝে থাকো তাহলে আমি একটু আবার রিমাইন্ড করি প্রশ্ন কি দেওয়া ছিল। প্রশ্ন দেওয়া ছিল একটি বস্তুকে 100 বেগে উপর দিকে নিক্ষেপ করলে সে কতটুকু উচ্চতা উঠবে, সে h এর মান বের করতে বলছে। তাহলে আমরা জানি যে বস্তু আদি বেগ হচ্ছে 100, ভি এর মান 0 কেন ধরলাম, আবার বলতেছি ভি এর মান 0 এই জন্য ধরলাম যে বস্তুটা যত উপর দিকে উঠবে বেগের মান আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একটা পর্যায়ে এসে তার মান কি হবে, 0 হবে। যখন তার মান 0 হবে তখনই সে ততটুকু উচ্চতা উঠবে, এরপর তার উঠবে না। কেন উঠবে না? কারণ এরপর তার বেগের মানটা নাই। তো এতটুকু পর্যন্ত হচ্ছে তার উচ্চতাটা, আমাকে সেই উচ্চতার মানটা বের করতে হবে। তাহলে উদ্দীপক অনুসারে আমাদের দেওয়া ছিল ইউর মান দেওয়া ছিল, ভি এর মান দেওয়া ছিল, আর
এইচ জি এর মান দেওয়া ছিল। তাহলে এই কন্ডিশনে আমাদের সূত্র বসানো যায় এটা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ। মান বসালাম, মান বসানোর পরে এইচ এর মান আসলো 510.20 মিটার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে 100 বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সে 510 মিটার উপরে উঠবে। ঠিক আছে, এই যে তোমাদের বইতে দেখো এই অঙ্কটা করে দেওয়া আছে, একটু অন্যভাবে করে দেওয়া আছে, আমি একটু অন্যভাবে করলাম, সমস্যা না, তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারো। আচ্ছা, এবার আসি আমরা এই যে এখানে যে একটা অঙ্ক আছে যে 5 কেজি ভরের একটি বস্তুকে 50 এমএস ইনভার্স বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতার এই বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। দেখো এই অঙ্কটা করার আগে আমাদের এই যে আজকে যে টপিকটা একটু খেয়াল করো, এই যে টপিকটা শক্তির সংরক্ষণশীলতার সূত্র। আচ্ছা, আমি শেয়ার দিই। দেখো আমাদের আজকে যে টপিকটা ছিল যে শক্তি সংরক্ষণশীলতার সূত্র, এটা আগে আমাদের জানতে হবে। কোনটা? এটা। এই অঙ্কটা করার জন্য কারণ আমরা জানতে হবে যে কোন উচ্চতায় বিভব শক্তি আর গতি শক্তিটা সমান হয়। এটা জানার আগে আমাদের আগে জানতে হবে শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা কি। একটু আসে শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা কি একটু খেয়াল করো। আমরা এখন পর্যন্ত দুটো জিনিস জানি ভালো করে, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে কি গতি শক্তি। ঠিক আছে, বিভব শক্তিকে গতি শক্তিকে প্রকাশ করি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, আর গতি শক্তি বিভব শক্তিকে প্রকাশ করি ইপি সমান এম জি এইচ। আচ্ছা, এখন আসো আমরা জানি যে এটা একটা শক্তি, এটা একটা শক্তি। তাহলে দেখো তো ই কে প্লাস ইপি যোগ করলে আমরা পাবো মোট শক্তি। এটা মনে রাখবা, এটা একটা শক্তি, এটা একটা শক্তি, তাহলে এই শক্তি যোগ করলে আমরা পাবো কি মোট শক্তি। আচ্ছা, এখন দেখো মোট শক্তি, তাহলে যদি কোনো একটা বস্তুকে আমি ভূমির উপরে তুললাম, একটু মনোযোগ, এটা খুব ইম্পর্টেন্ট, এই জাতীয় অঙ্ক তোমাদের বইয়ে অসংখ্য আছে টেস্ট পেপারে। দেখো কোন একটা বস্তুকে আমি ভূমি থেকে এইচ উচ্চতায় তুললাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে বস্তুটা ধরো এই পর্যায়ে আসলো, তাহলে আগে ছিল এই অবস্থানে, তারপর ছিল বি অবস্থানে। তো বস্তুটা ছেড়ে দিলে বি অবস্থানে আসবে এবং সর্বশেষ আসবে কোথায়? ভূমিতে, ধরলাম সি অবস্থানে। কথাটা কি বুঝছো? আমি আবার বলতেছি, ভূমি থেকে এইচ উচ্চতায় আমি একটা বস্তুকে রাখলাম এই অবস্থানে, তারপরে বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে সে একটা পর্যায়ে বি তে আসবে, আবার বি তে কোথায় আসবে? সি তে। তো দেখো এখানে তিনটা অবস্থানের কথা বললাম, তো এ বি সি। এখন এই তিন অবস্থানে তোমার ই এর মান থাকবে এবং ইপি এর মান থাকবে, যেহেতু শক্তি। বি অবস্থানও ই কে মান মানে গতি শক্তির মান আর বিভব শক্তির মান থাকবে, এবং সি তেও গতি শক্তির মান এবং বিভব শক্তির মানটা থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, থাকবে। এখন এখন শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি বলে? সংরক্ষণশীলতার সূত্রটা কি বলে, বা নিত্যতার সূত্র বলতে পারি আমরা। শক্তি সংরক্ষণশীলতার সূত্র বলে যে এই অবস্থানে গতিশক্তি প্লাস বিভব শক্তিকে আমরা কি বলি? মোট শক্তি। এই যে বললাম মোট শক্তি, এটাও মোট শক্তি, এটাও মোট শক্তি, তাহলে তিনও অবস্থানে তোমার মোট শক্তি থাকবে। শক্তির সংরক্ষণশীলতার সূত্র বলে যে তিনও অবস্থানে মোট শক্তি পরিমাণটা সমান, মানে এই জায়গায় মোট শক্তির পরিমাণ যা হবে এই অবস্থায় মোট শক্তির পরিমাণ তাই, এই অবস্থায় মোট শক্তির পরিমাণটাও তাই হবে। মেইন কথা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে যে তিনও অবস্থায় মোট শক্তির পরিমাণটা সমান হবে। যেমন যদি আমি ধরি যে এই অবস্থানে মোট শক্তির পরিমাণ যদি 50 হয়, এখানেও 50 হবে, এখানেও 50 হবে। আমরা একটা প্রমাণ করবো, সেখানে দেখবো যে কিভাবে
তিন অবস্থাতে মোট শক্তির পরিমাণটা সমান হয়। তিন অবস্থায় মোট শক্তির পরিমাণ সমানটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতার সূত্র অথবা শক্তির নিত্যতার সূত্র। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই জাতীয় সমস্যা নিয়ে তোমাদের প্রায় 50% ম্যাথ তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে। তাহলে আমাদেরকে এটা খুব ভালো করে বুঝতে হবে। আমি একটু আবার বলতেছি যে একটা বস্তুকে এইচ উচ্চতায় রাখলাম, এই অবস্থানে বস্তুটাকে ছেড়ে দিলাম, সে কোন এক সময় বি অবস্থানে আসবে, আবার সে কোন একটা অবস্থান পর সি অবস্থানে আসবে। তাহলে এই অবস্থানে গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে, বি অবস্থানেও গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে, সি অবস্থানেও গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে। তাহলে প্রতিটা অবস্থানে মোট শক্তি পরিমাণটা হবে সমান। এই যদি সমান হয়, এই সমানটাকে বলতেছে আমরা শক্তির সংরক্ষণশীলতার সূত্র। ঠিক আছে, তাহলে দেখি সবাই কি বুঝতে পারছো শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি? যারা আছো তারা আমাকে একটু জানাও। আচ্ছা, এবার আসো একটু বইয়ে। এই প্রমাণটা করতে একটু সময় লাগবে, আমরা আজকে ক্লাসে এটা কভার করতে পারবো না, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা কভার করবো। ঠিক আছে, কারণ এটা একটু সময় নিয়ে করাতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস তো, একটু সময় নিয়ে করাতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসে একটু আমরা শক্তির বিভিন্ন উৎস নিয়ে একটু আলোচনা করি। দেখো, শক্তি দুই ধরনের উৎস আছে, একটা হচ্ছে অনবায়নযোগ্য, একটা হচ্ছে নবায়নযোগ্য। নবায়নযোগ্যটাকে আর অনবায়নযোগ্যটাকে, নবায়নযোগ্য শক্তি হচ্ছে যেগুলোকে আমরা ব্যবহার করে আবার ফেরত পেতে পারি। ঠিক আছে, ধরো দেখো জলবিদ্যুৎ, মানে বিদ্যুতের জলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমরা যে জল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতেছি সে জল কিন্তু আবার ব্যাক পাচ্ছি। ঠিক আছে, বায়োমাস, সৌরশক্তি, বায়ু শক্তি, জিওথার্মাল, এগুলা আমরা ব্যবহার করতেছি এবং শক্তিগুলো আবার ব্যবহার করে আবার ফেরত পাচ্ছি। কিন্তু দেখো অনবায়ন শক্তিগুলো, অনবায়নযোগ্য শক্তিগুলো কি? তেল। তুমি দেখো একবার তুমি তেল ইউজ করে ফেললে আবার তেলটা ব্যাক পাচ্ছ না। যেমন গাড়িতে তুমি যদি একবার তেল ইউজ করো, সেই তেলটা ব্যাক পাচ্ছ না। আমাদেরকে তেলগুলা অন্য জায়গা থেকে অনুসন্ধান করে বা মাটির নিচ থেকে বা বিভিন্ন উপায়ে উত্তোলন করতে হয়। গ্যাস ঠিক সেম, তুমি গ্যাস দিয়ে যদি কোনো কিছু মানে জ্বালাও, গাড়ি ধরো, রান্না বান্না ধরো, এই গ্যাসটা কিন্তু আমরা পাচ্ছি না। কয়লা পাচ্ছি না, নিউক্লিয়ার মাধ্যমে যে পাওয়ার প্ল্যান্ট গুলো তৈরি হয় ওগুলো আমরা ইউজ করার পর সেগুলো আর পাচ্ছি না। তাহলে শক্তির উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে নবায়নযোগ্য, অনবায়নযোগ্য, যেগুলো আমরা একবার ইউজ করলে আর ফেরত পাচ্ছি না। আর নবায়নযোগ্য হচ্ছে যে কি, যেগুলোকে আমরা একবার ইউজ করলে আবার ফেরত পাচ্ছি। দেখো এখন তোমরা এগুলো একটু বাসায় পড়বা, এগুলো বোঝানোর মতো কিছু নাই, এগুলো একটু বাসায় পড়বা। যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই জানাবে। জলবিদ্যুৎ, বায়োমাস, এগুলো একটু ভালো করে পড়বা, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা একটু বেশি। বায়ু শক্তি, এগুলা ঠিক আছে, একটু ভালো করে পড়বা। এবার শক্তি রূপান্তর বা শক্তি পরিবেশের প্রভাব। ঠিক আছে, ওই যে শক্তি গুলা আমরা যে, তোমরা বুঝতেছো আমাদের কোন ধরনের শক্তি উৎস প্রয়োজন, অনবায়নযোগ্য না নবায়নযোগ্য? অবশ্যই নবায়নযোগ্য শক্তি আমাদের প্রয়োজন। কেন? অনবায়নযোগ্য শক্তিটা হচ্ছে লিমিটেড, এটা কিছুদিন পর শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, লিমিট। ঠিক আছে, কিন্তু নবায়নযোগ্যটা হচ্ছে আনলিমিটেড। যেমন সৌরশক্তি, পৃথিবীতে যতদিন সূর্য থাকবে তত পর্যন্ত আমরা সেখান থেকে শক্তিটা পাবো। বায়ু শক্তি, যত পর্যন্ত বায়ু থাকবে তত পর্যন্ত আমরা শক্তিটা পাবো। ঠিক আছে, তাহলে একটু পড়বা, সেখান থেকে এই জিনিসটা একটু ভালো করে পড়বা। শক্তি রূপান্তর বা পরিবেশের প্রভাব, আমরা পরিবেশে ভালো রাখার জন্য কি ধরনের শক্তি ইউজ করতে পারি একটু পড়বা। এই যে শক্তি নিত্যতার সূত্র বা রূপান্তর, এই জিনিসটাই হচ্ছে ওই যে আমি যে বললাম সংরক্ষণশীল সূত্র, সেটা এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কভার করব। তারপরে এই অধ্যায়ের আরেকটা মেইন টপিক বা বেসিক টপিক হচ্ছে বা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে যে ক্ষমতা। খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। শক্তি সংরক্ষণশীলতা নিয়ে প্রায় 70% ম্যাথ হয়, আর ক্ষমতা বা কর্মদক্ষতা নিয়ে বাকি 30% ম্যাথ হয়। এই অধ্যায়ে দুইটা ম্যাথ সবচেয়ে বেশি আছে। তাহলে আমাকে নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই মনোযোগী হতে হবে। এই দুই ধরনের ম্যাথ গুলো আমরা একটু দেখবো কিভাবে হয়। ঠিক আছে।
শক্তি সংরক্ষণশীলতা সূত্র এবং কর্মদক্ষতা এই দুইটা ম্যাথ এই অধ্যায়ে আসে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? আমি যে ম্যাথ গুলো করেছি গাণিতিক সমস্যা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই ছোট ছোট ম্যাথ গুলো যদি প্র্যাকটিস করো তাহলে আমরা যে বড় বড় ম্যাথ গুলো করতে পারবো অধ্যায় শেষে, সেগুলো ভালো করে বুঝবা, ঠিক আছে? অতএব ছোট ম্যাথ গুলোকে ইগনোর করবো না, বাসায় প্র্যাকটিস করবা। আমাকে নেক্সট ক্লাসে ম্যাথ গুলো অবশ্যই দেখাবা যারা আছো। আমি যে ম্যাথ গুলো করাইছি বই থেকে, সেই ম্যাথ গুলো নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই করে হোয়াটসঅ্যাপে আমাকে দিবা যারা আছো, ঠিক আছে? আমি এখানে দেখতেছি মোট 10 জন আছো, সবার থেকে আমি পরীক্ষা চাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।